হাসপাতালের আইসিইউর বেডে শুয়ে আরমানের প্রতিটি মুহূর্ত যেন এক একটা অসহ্য যন্ত্রণার নামান্তর। শরীরের ভেতরে মরণ ব্যাধির কামড়, আর মনে আয়াতের হারানোর তীব্র সংখ্যা, দুয়ে মিলে তাকে অস্থির করে তুলেছে। সে একের পর এক আয়াতের ফোনে কল দিচ্ছে, কিন্তু ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠস্বর বারবার বলছে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এলিনা চৌধুরীর বাড়ি থেকে হাসপাতালের এইটুকুন রাস্তা আসতে এত সময় লাগার কথা নয়। আরভানের দুশ্চিন্তা এখন আকাশ ছুঁয়েছে। পাশে ফারহান কাচুমাচু মুখ করে বসে আছে। সে বুঝতে পারছে আরভানের শান্ত চোখের আড়ালে এক প্রলয়নকারী ঝড় দানা বাঁধছে। তার কেন্দ্রবিন্দুতে সে নিজেই, কারণ সেই বুক ফুলিয়ে বলেছিল আয়াত একা রাস্তা চিনে, একবার যেহেতু এসেছে এবারও চলে আসতে পারবে। কিন্তু সময় যত গড়াচ্ছে আরভানের চোখের চাহনি ততই যেন ধারালো হচ্ছে। আরভান কোনো কথা না বলে ওর চোয়াল শক্ত হয়ে উঠল। আকস্মিকভাবে সে নিজের হাতের স্যালাইনের ক্যানোলাটা এক ঝটকায় টেনে খুলে ফেলল। নীলচে শিরা দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ল সাদা চাদরে। কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। ফারহান আঁতকে উঠে দাঁড়িয়ে পড়ল। আরে, কি করছিস কি তুই এভি? পাগল হয়ে গেছিস? আরভান অক্সিজেন মাস্কটা খুলে সরিয়ে দিল। ফারহানের দিকে এক পলক জ্বলন্ত চোখে তাকাতেই ফারহান কথা হারিয়ে ফেলল। আরভান উঠে দাঁড়িয়ে তার কালো শার্টটা কোনো মতে গায়ে জড়িয়ে গটগট করে আইসিইউ থেকে বেরিয়ে গেল। ফারহানও দিশেহারা হয়ে তার পিছু পিছু ছুটল। মাঝপথে নার্স আর ওয়ার্ড বয়রা তাকে আটকাতে চাইলেও আরভান কারোর কথা শুনল না। তার মাথার তখন একটাই চিন্তা, তার পাগলিটা কোথায় আছে। গাড়ির কাছে আসতেই ফারহান আরভানের পথ আগলে দাঁড়ালো। এভি প্লিজ, এই শরীরে তুই গাড়ি চালাবি না, আমি চালাচ্ছি, তুই পাশে বস। আরভান এবারও কোনো কথা শুনল না। তার জেদি হাত স্টিয়ারিং আঁকড়ে ধরল। অগত্যা ফারহান ততষ্ট হয়ে তার পাশের সিটে বসে পড়ল। আরভানের প্রতিটি নিঃশ্বাসে তখন ভয়ের শীতল স্রোত। রাস্তার পাশাপাশি চারপাশ নিস্তব্ধতায় ঘেরা, দুই পাশে সারিবদ্ধ গাছের ঘন জঙ্গল। তার মাঝে শুধু ঝিঝি পোকা আর নাম না জানা পাখির কিচিরমিচির শব্দের প্রতিধ্বনি। আয়াত তপ্ত রাস্তায় হাঁটছে, কিন্তু এই দীর্ঘ পথ যেন শেষ হওয়ার নয়। মাঝে মাঝে দুই একটা গাড়ি পাশ দিয়ে শো শো করে চলে যাচ্ছে। সে কয়েকবার লিফট চাইলেও কেউ গাড়ি থামালো না। আয়াতের মনে হচ্ছে আরভানের এই চওড়া বুকের আশ্রয়ে একবার মাথা লুকাতে পারলে বোধহয় মনের এই রক্তক্ষরণটা কিছুটা হলেও কমতো। আরভানের সেই মায়া জড়ানো শান্ত মুখটা বারে বারে তার চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎই একটা গাড়ির গতি কমিয়ে আসতে দেখে আয়াত মরিয়া হয়ে হাত নাড়ালো। গাড়িটি তার সামনে এসে সশব্দে ব্রেক কষল। আয়াত গাড়ির জানালার উপরে টোকা দিয়ে ব্যাকুল হয়ে বলল, প্লিজ হেল্প মি, আমার হাজব্যান্ড হসপিটালে, আই নিড হেল্প, প্লিজ আমাকে সাহায্য করুন। গাড়ির লকটা খুলে যাওয়ার শব্দ হতেই আয়াত একটা দীর্ঘ ও স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে বসল। যদিও সে জানে না এই নিঃশ্বাসের কতক্ষণের। সিট বেল্টটা টানতে গিয়ে হঠাৎ সে পাথর হয়ে গেল। স্টিয়ারিংয়ে হেলান দিয়ে একপাশে গা বাঁকিয়ে কুৎসিত হাসিতে তাকিয়ে আছে শাহরিয়ার। আয়াত চমকে উঠল। তার শরীর হিম হয়ে এলো। সে চোখটা বন্ধ করে মনে মনে সৃষ্টিকর্তার কাছে সহস্র অভিযোগ জানালো। তার জীবনটা কি একটু স্থির হতে পারতো না? কেন জীবনের সবচেয়ে বড় বিপদের দিনে সবচেয়ে বড় শত্রুটাকে এইভাবে সামনে আসতে হবে? আয়াত পাশের দরজা ঠেলে বের হয়ে গেল, কিন্তু দেখল দরজা ভেতর থেকে লক করা। সে বিরক্তি আর ঘৃণা নিয়ে চিৎকার করে উঠল, শাহরিয়ার ভাইয়া, আপনার সাথে তর্ক করার মতো মানসিক শক্তি আজ আমার নেই, দয়া করে আমার ডোরটা খুলুন। শাহরিয়ার ঠোঁট কামড়ে ধরে বাঁকা চোখে আয়াতের শরীরটা মেপে নিল। আচ্ছা আয়াত, আমাকে একটা কথা বলো তো, আরভান তো কয়েকদিনের যাত্রী মাত্র, ও তো ওপরের টিকিট কেটেই রেখেছে, তারপরও
তুমি আরভান আরভান করে সারাটা রাত দিন কেন পাগল হও? কি দেখেছো ওর মধ্যে? ওর টাকা? মানে ও মরলে সব তোমার হবে এই লোভে? আয়াতের চোখ দিয়ে আগুনের ফুলকি বেরোলো। বাজে কথা বলবেন না। আরভানের কিচ্ছু হবে না। ও সেরে উঠবে, ফিরে আসবে আমার কাছে। শাহরিয়ার এবার অট্টহাসিতে ফেটে পড়ল। সে গাড়িটা হঠাৎই হাইওয়ে থেকে সরিয়ে জঙ্গলের দিকে বাঁক নিল। চারপাশ নিঝুম হয়ে আসছে। আয়াত বুঝে ফেলল সে বিপদ কত গভীরে। এখানে চিৎকার করলেও কোনো মানুষ আসবে না। আর তার প্রিয় আরভান আজ নিজেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আয়াত আকুতি করে বলল, শাহরিয়ার ভাইয়া, গাড়ি থামান। আমাকে আজ অন্তত হাসপাতালে যেতে দিন। জীবনের শেষ মিনতি করছি আপনার কাছে। আহ আয়াত, আমি যে বছরের পর বছর তোমার পিছু পিছু কুকুরের মতো ঘুরেছি, সেটা তুমি দেখোনি? শাহরিয়ারের কণ্ঠস্বরে তখন উগ্র কামনার ছাপ। কোনো পুরুষ তোমার দিকে তাকালে তাদের চোখ উপড়ে দিতে ইচ্ছে করতো আমার। সেখানে আরভান না কিছু না করে, না চেয়ে সব কিছু পেয়ে গেল। আরভান তো শুধু তোমার স্বামী হিসাবে অধিকার খাটিয়েছে, কিন্তু তোমাকে দেখে যে তৃষ্ণা আমি বয়ে বেড়াইছি, তা তো কেউ বুঝবে না। যা আমি আগলে রেখেছি মনে মনে, তা হঠাৎ অন্য কেউ এসে ভোগ করবে। আমি তা হতে দেব না। এই শরীরের ওপরে শুধু আমার অধিকার, অন্য কারণ না। হঠাৎ বনের মাঝখানে গাড়িটি থেমে গেল। আয়াত যখন গাড়ির ডোরটা খুলতে ব্যস্ত, ঠিক তখনই আয়াত কিছু বুঝে ওঠার আগেই শাহরিয়ার এক হিংস্র ক্ষিপ্রতায় আয়াতের উপরে ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক তীব্র ধস্তাধস্তি। আয়াত অপ্রস্তুত থাকলেও মুহূর্তের মধ্যেই নিজের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলো। সে জানে একজন শক্তিশালী পুরুষের সাথে সে শক্তিতে পারবে না, কিন্তু নিজের মর্যাদা আর আরোহণের দেওয়া পবিত্র স্পর্শকে সে কখনোই কুলসিত হতে দেবে না। শাহরিয়ারের আঙ্গুলের নখের আঁচড়ে আয়াতের নরম ত্বক ছিলে গেল। তীব্র জ্বালায় সে কোকিয়ে উঠল। শাহরিয়ার আয়াতের কানের কাছে মুখ নিয়ে কামড়ে ধরল। সেখান থেকে গলগল করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। ব্যথায় আয়াত কুঁকড়ে গেলেও পরক্ষণেই এক প্রবল শক্তিতে শাহরিয়ারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়াত সেই সুযোগটা হারালো না। সে পায়ের হিলটা খুলে নিয়ে এলো পাতাড়ি মারতে শুরু করলো শাহরিয়ারকে। এক লহময় এই দুর্বল পাতলা শরীরটা মেয়েটা যেন রণরঙ্গিনী হয়ে উঠল। শাহরিয়ার সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে যেতেই আয়াত গাড়ির দরজাটা খুলে হুমড়ি খেয়ে বাইরে বেরিয়ে এলো। শাহরিয়ার আয়াতের শাড়ির আঁচল টেনে ধরলেও আয়াত নিজের ইজ্জত আর প্রাণ বাঁচাতে শাড়ি ছাড়াই এক দৌড়ে হাইওয়ের দিকে ছুটে চলল। শরীরের তীব্র জ্বালা আর পায়ের হাড় ভাঙা যন্ত্রণা নিয়ে কোনো মতে সে পিচ ঢালা মেইন রাস্তায় এসে হুমড়ি খেয়ে পড়ল। ঠিক তখনই একটি গাড়ি তীব্র গতিতে তার সামনে এসে দাঁড়ালো। হেডলাইটের আলোতে আয়াতের চোখ ধাঁধিয়ে গেল। গাড়িটি তাকে উড়িয়ে দেবে ভেবে সে চোখটা বন্ধ করে ধপ করে মেঝেতে বসে পড়ল। কিন্তু গাড়িটি আয়াতের থেকে কয়েক সেন্টিমিটার দূরেই সশব্দে থেমে গেল। গাড়ি থেকে এক দীর্ঘদেহী বলিষ্ঠ শরীরের পুরুষ দ্রুত বের হয়ে এলো। তার স্থির দৃষ্টি সামনে পড়ে থাকা বিধ্বস্ত আয়াতের ওপরে নিবদ্ধ। আয়াত কাঁপা কাঁপা মাথা তুলে তাকাতেই তার সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। তার নিজের সবটুকু সম্বল দিয়ে গড়া সেই চেনা শরীরটাকে সামনে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। পাগলের মতো সেই বুকের মাঝে নিজেকে শক্ত করে চেপে ধরল। পায়ের কম্পনের কারণে সে দাঁড়িয়ে থাকতে পারছিল না। পড়ে যেতে নিলে আরভান তাকে দুই হাতে জাপটে ধরে নিজের কোল ঘেঁষে বসে পড়ল। আরভান অস্থির হয়ে আয়াতের ক্ষত বিক্ষত মুখটা হাতের আঁজলায় নিল। তার কণ্ঠস্বর কাঁপছে। কি হয়েছে আয়াত? কে করেছে এটা? আয়াত কম্পিত আঙ্গুলে বনের অন্ধকারের দিকে ইশারা করে শুধু বলতে লাগলো, শাহরিয়ার। আরভানের দাঁতে দাঁত চেপে আয়াতকে পাজা গোল করে আরো শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরল। তার চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। সে আয়াতের কপালে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলল, কিচ্ছু বলতে হবে না, চুপ করো।
আমি এসে গেছি তো, চুপ করো, সব ঠিক হয়ে যাবে। আরভান তাড়াহুড়ো করে নিজের গায়ের শার্টটা খুলে ফেলল। শাহরিয়ারের দেওয়া সেই বিষাক্ত আঁচড়ে ক্ষতবিক্ষত আয়াতকে নিজের শার্ট দিয়ে আবৃত করে পরম মমতায় বুকের সাথে জড়িয়ে ধরে বসে রইল। ফারহান গাড়ি থেকে পানির বোতল নিয়ে এলো। আয়াতকে ওইভাবে দেখে ফারহানের নিজের ভেতরে তীব্র অনুশোচনা হচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। সে তো আয়াতকে নিজের বোন বলে দাবি করে, অথচ নিজের বোনকে প্রোটেক্ট করার যে দায়িত্ব ছিল তার, সেটার কথা সে একবারও ভাবেনি। আজ তার সামান্য ভুলের জন্যই মেয়েটার এই অবস্থা। আরভানের চোখ তখন রাগে আগুনের মতো জ্বলছে, তবে সে নিজের চিরচেনা সেই শান্ত ও শীতল রূপটা আয়াতের সামনে ধরে রাখল। ফারহানকে চোখের ইশারায় কিছু একটা বলতেই ফারহান মাথা নিচু করে সায় দিল। সে নিজের ফোনটা বের করে কাউকে কল দিতে দিতে বনের অন্ধকার পথে হাঁটতে শুরু করলো। আরভান সেই শান্ত চাহনির আড়ালে শাহরিয়ারের জন্য কোনো ভয়াবহ মৃত্যু অপেক্ষা করছে তা ফারহান ভালো করেই জানে। আরভান আয়াতকে পাজা কোল করে গাড়ির পেছনের সিটে নিয়ে বসলো। নিজের কোলের ওপরে আয়াতকে আগলে রেখে বসে রইল সে। আয়াতের শরীর এখনো আতঙ্কে কাঁপছে। সে আরভানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, মুখটা তার চওড়া বুকের মাঝে লুকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। আয়াত আয়াতের হাতের প্রতিটি আঁচড়ের ওপরে আরভান নরম হাত বোলালো। কানের কাছে অবাধ্য চুলগুলো সরিয়ে দিতেই ওর চোখ রক্তবর্ণ ধারণ করলো। শাহরিয়ারের দাঁতের চিহ্ন আয়াতের নরম ত্বকে বিষের মতো বেঁধে আছে। আরভান চোখটা বন্ধ করে কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর সেই ক্ষতের ওপরে নিজের ওষ্ঠের কোমল ছোঁয়া দিতে শুরু করলো, যেন নিজের পবিত্র স্পর্শ দিয়ে ওই নোংরা চিহ্নগুলো মুছে দিতে চায়। আরভান আরো শক্ত করে আয়াতকে জড়িয়ে ধরলো। আরভান গাড়ির ফার্স্ট এইড বক্স থেকে অ্যান্টিসেপটিক তুলা বের করে আয়াতের গলায় সেই নখের আঁচড়গুলো পরিষ্কার করতে করতে ধরা গলায় বলল, ধন্যবাদ আয়াত, আজকে আমি তোমার কাছে চিরঋণী হয়ে রইলাম। তুমি নিজের সাথে লড়াই করেছ, নিজেকে কোনো হায়নার আহ, কবলে হারিয়ে যেতে দাওনি। আই অ্যাম প্রাউড অফ ইউ আয়াত। আয়াতের গলার ওপরে আরভানের নরম হাতের স্পর্শ পেয়ে সে চোখটা বন্ধ করে নিল। কয়েকটা দীর্ঘশ্বাস নিয়ে সে যখন শান্ত হতে চাইল, আরভান আয়াতের সেই ক্ষতগুলোর ওপরে নিজের ঠোঁটের কোমল ছোঁয়া দিতে শুরু করলো। আয়াত আবেশে আরভানকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই তার মনে পড়ে গেল আরভানের সেই মরণ ব্যাধির কথা। সে চট করে আরভানের মুখোমুখি হয়ে ওর গাল দুটো দুই হাতে আঁকড়ে ধরলো। আরভান, আপনি এখানে কেন? আপনি না হসপিটালে ছিলেন? আপনি এই শরীর নিয়ে কেন এখানে আসলেন? আয়াতের কণ্ঠে তখন এক রাশ উৎকণ্ঠা। সে আরভানের বুকের ওপরে হাত রেখে ব্যাকুল হয়ে খুঁজতে লাগলো ব্যথার উৎস। আপনার কি খুব কষ্ট হচ্ছে? কোথায় হচ্ছে? আমাকে বলুন। এইখানে? বুকে লাগছে কি খুব? আয়াত উন্মাদের মতো আরভানের বুকে হাত বোলাতে শুরু করলে আরভান আয়াতের হাত দুটো শক্ত করে ধরে নিজের বুকের সাথে চেপে ধরল। আয়াত মৃদু আর্তনাদ করলো। তার শরীরে তখন শাহরিয়ারের সেই ধস্তাধস্তির ব্যথা বিষের মতো বিচ্ছে। আরভান হাতের বাঁধন কিছুটা ঢিলা করলেও আয়াত তাকে ছেড়ে না দিয়ে আগের মতোই বিলাপ করতে শুরু করলো। আয়াত ডুকরে কেঁদে উঠল। এভাবে কেন আসলেন আরভান? কেন? আরভান তাকে থামাতে গিয়ে নিজের ওষ্ঠদ্বয় দিয়ে আয়াতের ঠোঁট জোড়া দখল করে নিল। আয়াত ফুঁপিয়ে কাঁদছে, তার মনে হাজারো প্রশ্নের উত্তর জানার জন্য। সে অস্থির দীর্ঘশ্বাস দীর্ঘক্ষণ পর দীর্ঘক্ষণ পর আরভান যখন ওকে ছেড়ে দিল, আয়াতের চোখে তখনও নোনা জল। আরভান ঠোঁটটা সরিয়ে আয়াতের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে উঠল, শান্ত হন মিসেস, আপনার আরভান আপনার কাছেই আছে। দেখুন, আমি একদম সুস্থ আছি। এভাবে আপনি কেন হসপিটাল থেকে চলে আসলেন? আপনার যদি কিছু একটা হয়ে যেত?
আয়াত কাঁদতে কাঁদতে অভিযোগ করলো, তোমাকে হারানোর ভয় যে আমার নিজের মৃত্যুর ভয়ের চেয়েও বেশি বড় ছিল আয়াত। আমি তো আপনার কাছেই যেতাম আরভান, যে কোনো উপায়েই আমি আপনার কাছে পৌঁছাতাম। কিন্তু আপনার যদি মাঝপথে কিছু হয়ে যেত, তবে আমার কি হতো? আপনি কেন এত পাগলামো করেন আরভান? আরভান আয়াতের কপালে একটা দীর্ঘ ও তৃপ্তির চুমু দিয়ে বলল, তোমার জন্য। আমি তো চাইনি আপনি আমার জন্য এতটা পাগল হন। দুর্ভাগ্যবশত তুমি চাওয়ার আগেই আমি পাগল হয়ে গেছি আয়াত। আয়াত আরভান আয়াতের কানের লতি থেকে চিবুক পর্যন্ত লেগে থাকা রক্তের দাগটুকু পরম মমতায় মুছে দিয়ে সেখানে নিজের ঠোঁট রাখলো, যেন ওই বিষাক্ত ছোঁয়াটুকু নিজের পবিত্র স্পর্শ দিয়ে ধুয়ে দিতে চাইছে সে। সে কঠোর স্বরে বলল, পৃথিবীর সকল বিষাক্ত মানুষদের আমি রেখে নেব, শুধু তুমি আমার হয়ে থেকো আয়াত। আয়াত আরভানের ঘাড়ের কাছে মুখ গুজে আরো নিবিড়ভাবে ওকে জাপটে ধরলো। আরভান ওর কানের কাছে ফিসফিস করে বলল, ভালোবাসি মিসেস, আপনাকে ভীষণ ভালোবাসি। আয়াতের চোখ দিয়ে সুখের তপ্ত অশ্রু ঝরে পড়ল। কতগুলো দিন শুধু আরভানের মুখ থেকে এই বাক্যটা শোনার জন্য ও চাতক পাখির মতো চেয়েছিল। আর আজ যখন হারানোর তীব্র ভয় ওকে গ্রাস করেছে, তখন সেই অমূল্য বাক্যটি ওর কানে এলো। আয়াত হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বলল, মিথ্যে, সব মিথ্যে। আপনি বড্ড মিথ্যুক আরভান। কেন এমন করলেন? কেন আমার জীবনে এলেন? কেন আমাকে অন্ধকারে রেখেছিলেন? কেনই বা নিজেকে এইভাবে শেষ করে দিচ্ছিলেন? আমি তো তোমাকে আমার করে নিতে চাইনি আয়াত। আমি তো তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম, যাতে আমার সাথে তোমার জীবনটা নষ্ট না হয়। কিন্তু তুমিই তো আমাকে মায়ার ডোরে বেঁধে ফেলেছিলে। তাহলে সেই মায়াটাকে এভাবে একা ফেলে যেতে চান কেন? আপনার কি আমার উপরে একটুও মায়া হয় না আরভান? আমার জীবনে আপনার জায়গা যে কোথায়, তা আপনি এখনো বুঝতে পারছেন না। আমি আপনাকে নিয়ে একটা সুখী সংসারের স্বপ্ন দেখেছিলাম। আপনি বলেছিলেন আপনি সারা জীবন আমার সাথে থাকবেন, বৃদ্ধ হওয়া পর্যন্ত পাশে থাকবেন। তাহলে কেন আরভান, কেন নিজের জীবন নিয়ে এইভাবে হেলাফেলা করলেন? কেন একবারও আমার কথা ভাবলেন না? রিল্যাক্স আয়াত, শান্ত হও। কিসের রিল্যাক্স আরভান? আপনি তো জানতেন আমি এতিম, আমার কেউ নেই আপনি ছাড়া। তাহলে কেন আপনি বারবার অপারেশন করতে অমত দিচ্ছেন? আপনার কি আমার জন্য একটুও কষ্ট হয় না? আপনার কিছু হলে যে আপনার এই মিসেসেও মরে যাবে আরভান। শ্, এইসব কথা কখনো মুখে আনবে না। আমি কোথাও যাব না, তোমার সাথেই থাকবো। তাহলে হসপিটালে চলুন আরভান, আমরা অপারেশন করাবো। আমি আর এক মুহূর্তও ঝুঁকি নিতে দেব না। আয়াত, অপারেশন বললেই তো আর হয় না, অনেক জটিলতা আছে। আপনি আবার অজুহাত দিচ্ছেন? আপনার বাবা মা কি করেছেন তার শোধ কেন আপনি আমার ওপরে তুলছেন? আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো শুধু আপনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি। আরভান, আমার দিকে ভালো করে তাকান, দেখুন আমাকে, চলুন না আমার জন্য। আপনার এই নিরুপায় মিসেসের দিকে তাকিয়ে একটাবার রাজি হন। আরভানের আর সহ্য হলো না। আসলে সে আমেরিকায় অপারেশনের সব ব্যবস্থা করেছিল এবং ভেবেছিল আয়াতকে কিছু জানাবে না। কিন্তু মাঝখানের এই দুর্ঘটনা আর মিডিয়ার বাড়াবাড়িতে সব জানাজানি হয়ে গেল। আয়াতের এই বুক ফাটা আর্তনাদ দেখার পর সে আর না করতে পারল না। সে আয়াতকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে আয়াত, করব অপারেশন, তোমার জন্যই করব। ঠিক তখনই আরভানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ফারহানের মেসেজ জ্বলজ্বল করছে। পেয়ে গেছি ওকে। আরভান আয়াতকে বুকে জড়িয়ে ধরে টাইপ করলো, আমি আসছি, আগে আয়াতকে সামলে নিই, ওকে আ- ওকে আপাতত রেখে দে। আরভান আয়াতকে বুকের সাথে মিশিয়ে রেখে গাড়ি স্টার্ট দিল। আয়াত আরভানের বুকের মাঝে নিস্তেজ হয়ে পড়ে রইল। এমনভাবে তার বুকের সাথে মিশে রইল যেন আরভানের প্রতিটি হৃদয় স্পন্দন গুণে রাখছে সে। চারপাশে একটা গুমট পরিবেশ, নিস্তব্ধতা চিরে শুধু কারো চাপা আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। ঘরটা অন্ধকার, মাঝখানে একটা মাত্র ফোকাস লাইট জ্বলছে।
পাশের একটা টেবিলে রাখা কিছু ছোট ছোট তীক্ষ্ণ ছুরি, লিউটি জাতীয় কিছু, সাথে ফরসেপ জাতীয় কিছু যন্ত্র, আর একটা ইলেকট্রিক শক দেওয়ার মেশিন। সামনে রাখা চেয়ারে শক্ত করে বাঁধা একটা দেহ ছটফট করছে। তার চোখ দুটো মুখটা কালো কসটেপ দিয়ে আটকানো। চেয়ারের ঠিক সামনে অত্যন্ত নির্লিপ্তভাবে আয়েশ করে বসে আছে আরভান। তার বসার ভঙ্গিতে রাজকীয় দম্ভ আর চোখে এক হিম শীতল শূন্যতা। আরভান এক হাত গালের নিচে ঠেকিয়ে অন্য হাতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফোনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আয়াত গভীর ঘুমে আচ্ছন্ন। আরভান তার প্রিয়তমার শান্ত মুখটার দিকে একবার মায়াবী চোখে তাকিয়েই পরেক্ষণেই সামনে থাকা দেহটার দিকে দৃষ্টি ফেরালো। এক ধ্যানে সে সেই দেহটার শরীর মেপে নিচ্ছে, ঠিক যেন একজন কসাই তার পরবর্তী শিকারের কোথায় প্রথম কোপ বসাবে তা স্থির করছে। আরভান ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ইশারা করতেই একজন লোক শাহরিয়ারের মুখ থেকে কসটেপটা হ্যাচকা টানে খুলে দিল। শাহরিয়ার মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠল, এই, তুই কি মনে করিস এইভাবে আটকে রাখলে শাহরিয়ার ভয় পেয়ে যাবে? জানিস আমি কে? সে অট্ট হাসি দিয়ে আবারও বলল, হেই, তুই এখনো শাহরিয়ারকে চিনিসই না। আরভানের বাঁকা হাসিটা আরো দীর্ঘ হলো। পাশে দাঁড়িয়ে থাকা ফারহান ফোনে ব্যস্ত থাকলেও মনে মনে ভাবছে, শাহরিয়ার আদৌ জানেও না যে সে আজ এত ঠান্ডা মাথায় ভয়ঙ্কর খুনি ও সাইকোপ্যাথের সামনে দাঁড়িয়ে আছে। আরভান এমন একজন ঠান্ডা মাথার হিংস্র মানুষ। সে সচরাচর রক্ত গরম করে না, তার মগজ চলে খুনের নেশায়। কিন্তু সেখানে কোনো হাহাকার নেই, আছে শুধু নিখুঁত পরিকল্পনা। কিন্তু আজ যে জানোয়ারটা তার বাঁচার একমাত্র মায়া আয়াতকে স্পর্শ করেছে, তাকে সে জীবিত ছাড়বে? এটা তো অসম্ভব। আরভান তার বাঁ হাত দিয়ে একটা ছোট্ট ছুরি তুলে নিল। হ্যালোজেন আলোয় ছুরি ফলাটা চকচক করে উঠল। শাহরিয়ার একটু নড়ে চড়ে বসে অবজ্ঞার হাসি হেসে আরভানকে বিচলিত করার চেষ্টা করে সে বলল, কি করবি আমাকে? গলা কাটবি নাকি হাতের রগ? আরভান ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, কোনোটাই না, ওইসব তো কাঁচা হাতের কাজ। শাহরিয়ার টিটকিরি করে বলল, কেন, ভয় পেয়ে গেলি নাকি? তার মানে তোর নামে যা শুনেছিলাম সব মিথ্যা? তোর আসলে কোনো ক্ষমতাই নেই? এইসব তোর বানানো গল্প যে তুই একটা জানোয়ার যে পশুদের সামনে মানুষকে ফেলে দিলে নিজের হাতে রক্ত না লাগিয়ে সব কাজই সারিস, সব ফালতু কথা। তাই না? আরভান অবাক হওয়ার ভান করে আফসোসের সুরে বলল, সি সি, এইসব বলে লোকে? কোন ইডিয়েট এইসব বলেছে তোকে? আমার মতো একটা ইনোসেন্ট ছেলের নামে এমন অপবাদ! ফারহান, আমার তো এখন বিষ খেয়ে মরে যেতে ইচ্ছে করছে রে। শাহরিয়ার ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে বুঝতে পারল না একজন ব্যবসায়ীর বেশে থাকা মানুষ কিভাবে এতটা শান্তভাবে এমন কথা বলতে পারে। ফারহান পাশ থেকে হাই তুলে বলল, নাটকটা একটু বেশি হয়ে যাচ্ছে না দোস্ত? থাক, এত দুঃখ পাস না। আরভান ঘাড় বাঁকা করে শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ার এবার হিংস্র গলায় বলল, যদি আজকে আমি এখান থেকে বেঁচে যাই, খোদার কসম আমি বড় চাচাজানের মতো ভুল করব না। আমি শুধু তোকে মেরে আমার রানীকে হাতিয়ে নিয়ে চলে যাব। আরভানের ভুরু কিঞ্চিত কুঁচকে গেল। বড় চাচাজান শব্দটা তার মস্তিষ্কে একটা ঝিলিক দিয়ে গেল। আরভানের প্রশ্নের আগেই ফারহান প্রশ্ন করে বসলো, বড় চাচাজানের মতো করবি না মানে? কি বলতে চাস তুই? শাহরিয়ার দাঁত বের করে হাসলো। আরভান, তোকে একটা সিক্রেট বলি, শোন। তুই তো নিজেকে খুব বুদ্ধিমান ভাবিস। সে আরভানের চোখের দিকে তাকিয়ে বলল, ধর আয়াত যদি জানতে পারে ওর বাবা মায়ের খুনি আসলে তোর বাবা, তাহলে কেমন হবে? আর সেই খুনের একমাত্র সাক্ষীকে তোর মা সরিয়ে দিয়েছে, তাহলে কেমন হবে বলতো? আয়াত তখন তোকেও ঘৃণা করবে। ও কি তোর সাথে থাকবে? তোকেও খুন করতে পিছপা হবে না। আরভান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার বাবা খারাপ, সে তা জানে, কিন্তু সে আয়াতের বাবা মাকে কেন খুন করবে?
আর তার মাই বা কেন সাক্ষী হতে যাবে? আর এইসব তো বাংলাদেশে ঘটেছিল। তার মা আর তার মাই বা কেন সাক্ষীকে সরাবে? তার মা তো কোনোদিন বাংলাদেশে যায়নি। তাহলে কি সবটাই একটা সাজানো নাটক? নাকি শাহরিয়ার তাকে কোনো নতুন ধাঁধায় ফেলছে? আরফানকে এমন ভাবনায় ডুবিয়ে দিয়ে শাহরিয়ার ভাবল সে জয়ী হয়ে গেছে। কিন্তু তার সেই আনন্দ স্থায়ী হলো না। কারণ তার হাসির রেশ কাটার আগেই আরফানের হাত ইলেকট্রিক মেশিনের বোতামে চেপে ধরল। এক তীব্র শকের ঝটকায় শাহরিয়ারের পুরো শরীর ধনুকের মতো বেঁকে গেল। তার আর্তনাদ চারিদিকের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। শক থামাতেই শাহরিয়ার হাঁপাতে শুরু করলো। কিন্তু আরভান থামল না। সে শাহরিয়ারের কাছে এগিয়ে গিয়ে তার হাতে ছুরিটা দিয়ে শাহরিয়ারের শরীরের বিভিন্ন জায়গায় লম্বা লম্বা আঁচড় দিতে শুরু করলো। ঠিক তেমন করে যেমন করে শাহরিয়ারের নখের আঁচড় আয়াতের নরম ত্বকে বসেছিল। শাহরিয়ার যন্ত্রণায় আকাশ পাতাল এক করে উঠল। আরভান অত্যন্ত ধীর অথচ ভয়ঙ্কর গলায় বলল, আয়াত কি করবে না করবে সেটা আমি বুঝে নেব। তোর বড় চাচাজান কি করেছে সেটাও আমি দেখে নেব। কিন্তু তুই তুই আমার স্ত্রীর গায়ে এইভাবে হাত দেওয়ার সাহস কোথায় পেলি? ওর শরীর তো আমি আমার নিজের নখ দিয়েও কোনোদিন দাগ ফেলিনি। তুই কিভাবে সেখানে ক্ষত সৃষ্টি করলি? আরভান একের পর এক আঁচড় কাটছে। শাহরিয়ার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এবার বিলাপ শুরু করলো। আমার আমার ভুল হয়ে গেছে আরভান, প্লিজ ছেড়ে দে আমাকে। সত্যি বলছি আর কখনো এমন করব না। আমি তোর ভাই না? আমাদের রক্তের সম্পর্ক। একটা বাইরের মেয়ের জন্য নিজের রক্তের সাথে এমন করতে পারিস না। প্লিজ ভাই। আরভান শাহরিয়ারের কানের কাছে মুখ নিয়ে পৈশাচিক হাসল। রক্তের সম্পর্ক? আমার রক্তে শুধু ঘৃণা মিশে আছে শাহরিয়ার। আর আয়াত কোনো বাইরের মেয়ে নয়। ও আমার অস্তিত্ব। তুই আমার অস্তিত্বে আঘাত করেছিলি। তার সাজা তো তোকে পেতেই হবে। আজকের দিনটা তোর জন্য অনেক লম্বা হবে শাহরিয়ার, অনেক লম্বা। আরভান আয়াতের মেশিনের বাটনে চেপে ধরল। স্টোর রুমের ভেতর থেকে আসা আর্তনাদ বাইরের রাতের অন্ধকারে মিশে যেতে লাগলো। আরভানের চোখের সেই হিংস্রতা দেখে ফারহানও কিছুটা শিউরে উঠল। আরভান বিষাক্ত হাসল। শাহরিয়ারের আর্তনাদ তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারল না, বরং তার চোখের মণি দুটো হিংস্রতায় চকচক করে উঠল। ওর শরীরের ওই আঁচড়গুলো আমাকে বড্ড জ্বালাচ্ছে শাহরিয়ার ব্রো। মনে হচ্ছে যে যে হাত দিয়ে আমার মায়াকে ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছিস সেই হাতের আর এই শরীরের সাথে সংযুক্ত থাকার কোনো প্রয়োজন নেই। আরভান অত্যন্ত শান্ত মাথায় পাশে রাখা একটি ধারালো কোড়াল তুলে নিল। শাহরিয়ার কিছু বুঝে ওঠার আগেই আরভান ওর ডান হাতের কবজিতে সজোরে একটা কোপ বসালো। একটা বিকট গগন বিদারী চিৎকার পুরো ঘরটাই কেঁপে উঠল। শাহরিয়ারের শরীর ধনুকের মতো বেঁকে গেল। কিন্তু আরভানের নেশা তখনও কাটেনি। সে শাহরিয়ারের কানটা টেনে ধরে ছুরি চালিয়ে দিল। অসহ্য যন্ত্রণায় শাহরিয়ারের জ্ঞান হারানোর উপক্রম হলেও আরভান তাকে জ্ঞান হারাতে দিল না। শাহরিয়ারের দুই চোখ বেয়ে রক্ত আর জল মিলেমিশে একাকার হয়ে গড়িয়ে পড়ছে। ফারহান শিউরে উঠে চিৎকার করে বলল, এবি, কি করছিস কি তুই? তুই কি সত্যি ওকে মেরে ফেলবি নাকি? মাথা ঠান্ডা কর। আরফান ঘাড় বাঁকিয়ে ফারহানের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে লেগে থাকা রক্তিম হাসিটা পৈশাচিক। আমার ব্যবসায়িক ডিল সই করার জন্য কত ব্যবসায়ীর জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়, আর এ তো আমার জীবনের সবচেয়ে দামি সম্পদটাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আমার সামনে যে ওর শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে, তাকে এত সহজে ছেড়ে দিলে আমার ভালোবাসা কলঙ্কিত হবে ফারহান। ওকে জ্যান্ত নরক দেখাচ্ছি আমি। কিন্তু এটা তো খুন। পুলিশ জানলে তোর সব ইমেজ শেষ হয়ে যাবে আরোহণ। ফারহানের গলায় আতঙ্ক। পুলিশ জানবে না, কারণ ওর লাশ এই পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাবে। আরভান একটি
গ্যালন খুলল। ঘর জুড়ে কেরোসিনের কড়া গন্ধ ছড়িয়ে পড়ল। ফারহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শাহরিয়ার তখন যন্ত্রণায় শুধু শব্দ করতে পারছে। গঙ্গানির বাইরে তার আর কোনো শক্তি অবশিষ্ট নেই। আরভান শাহরিয়ারের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সরি ডিয়ার ব্লাড, তোর জন্য কোনো বুলেট খরচ করছি না। আই লাভ ইন দিস ওয়ে, নো ব্লাড নো এভিডেন্স। বলেই সে শাহরিয়ারের গায়ে কেরোসিন ঢেলে দিল। একটা গ্যাস লাইটের চাকা ঘুরিয়েই আগুনের শিখাটা শাহরিয়ারের আতঙ্কিত চোখের সামনে ধরল। তোকে একবার সুযোগ দিয়েছিলাম শাহরিয়ার, বলেছিলাম বাংলাদেশে ফিরে গিয়ে শান্তিতে থাক, কিন্তু সুখ তো সবার কপালে সহ্য হয় না। তোর শরীর জ্বলবে কি না জানি না, তবে পরকালের জ্বালাটা আমি বাড়িয়ে দিলাম। সোজাসুজি নরকের টিকিট কেটে চলে যা। বিদায় ডিয়ার ব্রাদার। আরভান জ্বলন্ত গ্যাস লাইটার শাহরিয়ারের দিকে ছুড়ে দিল। মুহূর্তেই দাও করে আগুন ছড়িয়ে পড়ল। আরভান ও ফারহান দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে দরজা বাইরে থেকে লক করে দিল। শাহরিয়ারের জ্যান্ত পুড়ে মারার সেই হাড় হিম করা চিৎকার দরজার ওই পাশ থেকে ভেসে আসছে। আগুনের উত্তাপে তার বাঁধন ছিঁড়ে গেলেও সে দরজার কাছে এসে ধাক্কা দিয়ে পড়ে রইল। ফারহান নিজের দুই কান চেপে ধরল। এই বীভৎস শব্দ শোনার ক্ষমতা তার নেই। আরভান অত্যন্ত নির্লিপ্তভাবে শার্টের হাতাটা ঠিক করতে করতে বলল, এটার ব্যবস্থা কর যেন এই বাড়ি আর এই লাশের কোনো অস্তিত্ব না থাকে। আর বাংলাদেশের টিকিট কাট, আমার সাথে তুইও যাচ্ছিস। বলেই সে গাড়িতে উঠে ধোঁয়া উড়িয়ে চলে গেল। ফারহান পেছনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। হোম ওয়ার্কার এসে এলিনা চৌধুরীকে খবর দিল আরভান এসেছে। খুশিতে নিচে নামলে দেখলেন আরভান ড্রয়িং রুমের সোফায় গম্ভীর হয়ে বসে আছে। এলিনা চৌধুরী ব্যাকুল হয়ে বলেন, আরভান, হাসপাতাল থেকে ডিসচার্জ না নিয়ে চলে এসেছো শুনলাম। শরীরটা কি আরেকবার চেক আপ করালে ভালো হতো না? নিজের জন্য না হোক, অন্তত আয়াতের জন্য। হঠাৎ আয়াতের জন্য এত মায়া কেন আপনার? এই মেয়ের নাম শুনলে তো আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতেন। তাহলে এখন এই নাটকের মানেটা কি? এটা কি অনুশোচনা, নাকি নিজের অপকর্ম ঢাকার কোনো প্রলেপ? আরভানের কথাগুলো তীরের মতো এলিনা চৌধুরীর বুকে বেঁধল। এলিনা চৌধুরী হতভম্ব হয়ে বলেন, অপকর্ম মানে? তুই কি বলতে চাইছিস? মানে আয়াতের মা বাবাকে আপনি আপনার এই তথাকথিত স্বামী মিলে খুন করেছেন আজ আয়াতের সামনে। আপনি বড় দরদি সাজছেন কোন মুখে? আরভান, এসব কি বলছিস তুই? আমি কেন আয়াতের বাবা মাকে খুন করতে যাব? তোর বাবার ব্যাপারে আমি জানি না, তবে আমি তাদের চিনতাম না, খুন করব কিভাবে? সেটা তো আপনিই ভালো জানেন। দাদাজান বলেছিলেন আয়াতের পরিবারের খুনের একমাত্র সাক্ষীকে কেউ বিষ খাইয়ে মেরেছিল, আর আপনি এখান থেকে বাংলাদেশে টাকা পাঠিয়েছিলেন। আপনি তো আপনার স্বামীর চেয়েও বেশি নিকৃষ্ট। এলিনা চৌধুরী ডুকরে কেঁদে উঠলেন। আরভান, তুমি আমায় এত ভুল ভাবো? তোমার বাবা আমাকে নয়, আয়াতের মাকে ভালোবাসতো। এটা জানার পর আমার তীব্র রাগ হয়েছিল ঠিকই, কিন্তু আমি কাউকে খুন করিনি। আমাকে বলা হয়েছিল আয়াতের বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পর তোমার বাবাকে ফাঁসানো হচ্ছে। আমি শুধু সাক্ষীকে টাকা পাঠিয়েছিলাম যাতে করে সে তোর বাবার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়। কিন্তু সে কিভাবে মারা গেল, কে মারলো, এসব কিছুই আমি জানি না। বিশ্বাস করো আরভান, আমি কিচ্ছু জানি না। এখনো কি তোর আমাকে বিশ্বাস হচ্ছে না? আরভান স্থির চোখে মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শীতল গলায় বলল, না, হচ্ছে না। বলেই সে গটগট করে চলে গেল। বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে সে তড়িঘড়ি করে আলমারিটা থেকে জামা কাপড় গোছাতে শুরু করলো। সুটকেসের শব্দে আয়াতের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখলো আরভান খুব ব্যস্ত। কি করছেন আরভান? উঠে গেছো? শরীর কেমন এখন? আরভান এগিয়ে এসে আয়াতের কপালে কপাল ঠেকালো। ভালো। আপনি কি কোথাও যাচ্ছেন?
হুম, তবে শুধু আমি না, আমরা যাচ্ছি। আমরা বাংলাদেশে যাচ্ছি। আয়াত অবাক হয়ে বলল, মানে? আপনি কি আমার সাথে মজা করছেন? একদমই না। ফটাফট রেডি হও। আমি কোথাও যাব না। আপনার অপারেশন না করিয়ে আমি এক পাও নড়ব না। আরভান বাঁকা হাসল। ওকে, তোমাকে নাড়ানোর জন্য তো আমিই আছি। বলেই সে আয়াতকে পাজা কোল করে তুলে নিল। আয়াত প্রথমে ছটফট করলেও আরভানের শারীরিক অবস্থার কথা ভেবে শান্ত হয়ে ওর বুকে মুখ লুকালো। রুম থেকে বের হতেই ড্রয়িং রুমে ফারহানকে দেখে আরভান বলল, কাজ শেষ করে ফেলেছিস? সাব্বাস। এখন আমার রুম থেকে সুটকেসগুলো নিয়ে নিচে আয়। ফারহান বিরক্ত হয়ে বলল, মানে? আমি কেন তোর সুটকেস টানবো? কারণ আমি আমার বউকে টানছি। তোর তো বউ নেই, তাই তুই সুটকেস টানবি। ফালতু বকবক না করে জলদি কর। আরভান আয়াতকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। পেছনে ফারহানা হাজারটা গালি দিলেও মনে মনে ভাবল, এই লোকটা জ্যান্ত পুড়িয়ে মারার মানুষের পর মরার পর এখন দিব্যি রোমান্টিক হয়ে বউ নিয়ে ঘুরছে। ফারহান সুটকেস টানতে টানতে ভাবল, শিগগিরই তাকে বিয়ে করতে হবে। তারপর ওকে নিয়েই ট্রলি টানাবে। তখন দেখব মজা কাকে বলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে গলার আওয়াজটা কিছুর জন্য একটু হয়েছে। প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে সুস্থ হয়ে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।